রহমানির রহিম। রব্বে জিদনি ইলমা। তো আজকে পড়ানোর আগে যে কাজটা করবো সেটা হচ্ছে, তোমরা যারা বই নিচ্ছ না, ঠিক আছে, বইটা কি, বইটা কোত্থেকে আসছে জানো? বুক মানে কি? বই। এই বুকটা হচ্ছে বেস্ট আউটপুট অফ নলেজ, ঠিক আছে? যে আমরা বই থেকেই সর্বোচ্চ আউটপুট, জ্ঞানের সর্বোচ্চ আউটপুট পেতে পারি। তুমি টিভি দেখো আর ইউটিউব চ্যানেল দেখো, ইতিহাস তুমি যতই দেখবে, শুনবে, যতটা তোমার মনে না থাকবে, তুমি যখন বই পড়বে তখন কিন্তু তোমার আজ থেকে 1400 বছর, 1500 বছর বা তারও হাজার হাজার বছর পূর্বের কথাও কিন্তু তুমি জানতে পারবে বই থেকে। এমনকি যাদের লেকচার তোমরা শোনো, ইউটিউবে বলো, টিভিতে বলো, তাদের কারণেই 300 বইয়ের কম পড়া নাই। না পড়লে কি বলা যায়? ইউটিউবে কথা যে বলে ওরা তো বইয়ের সাহায্যে নেয়। কিন্তু আমি এখানে কি লিখছি? বেস্ট আউটপুট। হ্যাঁ, ওটাও ভালো, তবে আমাদের দরকার কি? বেস্ট আউটপুট অফ নলেজ। ওকে, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। আমরা গতদিন সামন্তরিকের সূত্র শিখছি, তাই না? সামন্তরিকের সূত্র। আর এখানে দেখছি দুটি ভেক্টর কি করবে যখন ভিন্ন ক্রমে কাজ করবে। ভিন্ন ক্রমে হলে কোথায় যাব আমরা? সামন্তরিকের সূত্র। গতদিন আমরা প্রমাণ করছি যে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা বলবা, হ্যাঁ? আর এখানে কি রুট ছিল একটা, ওকে? এবং এইটাই তোমার কাজে লাগবে। আর কিভাবে আসতেছে, কেমন করে আসতেছে, সেটা কি তোমার মানে আত্মার প্রশান্তি দেবে। শুধু সূত্র মুখস্থ করে শুধু প্রয়োগ করলে কি ভালো লাগে? হ্যাঁ, তাই কিছু কিছু জিনিস আমরা কি করব, যে আমরা সামনে নিয়ে আসবো, যেন তোমাদের মনের মধ্যে সেই কোশ্চেনগুলো না থাকে, যে হ্যাঁ এটা কীভাবে হয়েছে, কেমন করে হয়েছে, সেটা আমরা দেখতে পাইছি, তাই না? আচ্ছা, আজকে এটাতে কিন্তু আমরা কি পাবো? এটাতে আমরা এটাকে কি বলি? আরতে কি? লব্ধি, তাই না? আচ্ছা, লব্ধি মানে কি? যোগফল। যোগফল মানে কি? নিট মানে কি? মোট। আর এটাকে আর দ্বারা প্রকাশ করি কেন? এটা হচ্ছে একটা রেজাল্ট। হ্যাঁ, রেজাল্টেন্ট। হ্যাঁ, রেজাল্টেন্ট। সেই ক্ষেত্রে এটা কিন্তু লব্ধির মান বের করব আমরা যখন, তখন এই সূত্রটা ব্যবহার করব। লব্ধির মান, কিন্তু সে কোন দিকে যাবে? তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে লব্ধির দিক। আজকের টপিক্সের মেইন কাজটা হচ্ছে যে সব মিলিয়ে ওই যে টেবিল বা ওই যে নৌকা, ওই যে সাঁতারু, তারা সব মিলে কোন দিকে যাবে, এই দিকটা কিন্তু আমরা গতদিন শেষ করতে পারি নাই, আজকে করব। আর একসাথে সবগুলো না নেওয়াই ভালো, ধীরে ধীরে নেওয়াই ভালো। হ্যাঁ, তোমাদের এখনও তোমার এসএসসি থেকে আসছো, দীর্ঘদিন মহামারীর মধ্যে পড়াশোনা থেকেও বিরত ছিল, ব্রেন তো একটু ইয়ে হয়েছে, একটু জং ধরে গেছে। তো সেই ক্ষেত্রে সব কিছু ধীরে ধীরে নিলেই ভালো হবে, তাই না? ঠিক আছে, আজকে আমরা লব্ধির দিক শিখব। তাহলে আমরা গতদিন দেখছি যে এইরকম একটা সামান্তরিক ছিল, যার একটি কৌণিক বিন্দুতে দুটি ভেক্টর দুটি ভিন্ন দিকে কাজ করছিল। এই সামান্তরিকটা আমরা আঁকাইছিলাম। এটাকে কি দিয়েছিলাম? পি। এটাকে কি দিয়েছিলাম? কিউ। বিপরীত বাহুগুলো যেহেতু সমান এবং সমান্তরাল, তাই আমরা বলতেই পারি ও এ বি সি এরকম ছিল, তাই না? আচ্ছা, এইবার আমরা বললাম কি এদের লব্ধি কোন বরাবর হবে? এদের কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর। এবং এদের মধ্যবর্তী কোণ, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। আর আজকে দেখবো যে এই দিকটা কার উপরে নির্ভর করে। দিকটা নির্ভর করবে হচ্ছে, মনে রাখবে, প্রথম ভেক্টর যেটা হবে তার সাথে যেটা কোণ থাকবে, এটার নাম দেবো হচ্ছে আমরা থিটা। ঠিক আছে, প্রথম ভেক্টরের সাথে কোণ। দেখো, এই যে আমি দরকার কালি চেঞ্জ করে দিই, এই যে লাল কোণটা হবে হচ্ছে দিক, এই থিটা হচ্ছে কি নির্দেশ করবে? দিক। তাহলে লব্ধি এবং
প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণ কি নির্দেশ করবে? লব্ধির দিক নির্দেশ করবে। ক্লিয়ার? গতদিন আমরা এটা প্রমাণ করার জন্য কি করছিলাম? আমরা এটাকে একটু বুদ্ধি করে বাড়ায় এনেছিলাম যেন এটা সমকোণী ত্রিভুজ হয় এইটুকু অংশ। তাহলে আমরা এই বাহুটাকে ধরতে পারবো একটা, এই বাহুটাকে ভূমি ধরতে পারবো, এটাকে ধরতে পারবো লম্ব। তখন আমরা ঠিক আরটা বের করে নিতে পারবো। তারপর আমরা কি করছিলাম? বাইরে থেকে ভিতরে আইছিলাম না? এবং তোমরা জানো যে এইখানে কিন্তু আমরা একই পাশে উৎপন্ন কোণগুলো কি হয়? অনুরূপ কোণ হয় না? তো এটা যদি একটু বাড়ায় নেই, কল্পনা করি সব সময়, তাহলে দেখা যাবে কি যে এটা কি হয়েছে? ছেদ হয়েছে না? ঠিক এইরকম স্টাইল না? তাহলে ঠিক আছে, তার মানে কি দেখো এই যে একই পাশে কোণগুলো তুমি যদি এইটা ধরো, যে আমাদের যে চিত্রটা আছে তা কিন্তু আছে মূলত এইভাবে। তাহলে এইভাবে যদি যায় তাহলে এটার এটা কি? অনুরূপ। অনুরূপ। তাহলে এটাও কি হবে? আলফা। আর তাহলে আলফা দ্বারা আমরা কি নির্দেশ করব? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আর আলফা থিটা দ্বারা নির্দেশ করব কি? লব্ধি এবং প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? তাই তোমরা যখন এই সূত্রটা নিবা মাথায়, তখন এটাকে কি ধরবা? আলফা। কারণ আলফা এবং থিটা একটা সময় এমন হয়ে যাবে, আলফা থিটা উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু সব শেষ। তুমি ওটাও থিটা ধরতে পারো, তাহলে এটাকে আলফা ধরতে হবে। কিন্তু একটা নিয়মের মধ্যে থাকলে সহজেই সেটা ব্রেনে প্রেশার পড়ে না, সহজেই সেটা সমাধান করা যায়। তো যাই হোক, আমরা গতদিন শিখছিলাম যে এটা পি এটা কিউ যদি হয় তাহলে আর হবে √p² + q² + 2pq cos আলফা। এবং আমরা এখান থেকে কিভাবে নিছিলাম যে আর সমান এই দিকে তাকাও, এই ত্রিভুজটার দিকে তাকাও, তাহলে এখানে কি আসছিল? ও d², তাই না? প্লাস cd²। তারপরে কি করছিলাম আমরা? OA প্লাস AD, তাই না? তারপর কি? হোল স্কয়ার প্লাস cd²। আচ্ছা, তারপরে কি করছিলাম? এটাকে স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র দিছিলাম, তাই না? OA² প্লাস 2 × OA × AD। OA × AD প্লাস AD² প্লাস cd²। তুমি কিন্তু আমি কিন্তু সংকেত আজকে উল্টাইয়া দিছি। যেভাবেই দিই আমরা ক খ গ ঘ দিলেও করতে পারবো, x y z দিলেও করতে পারবো, এমনভাবে শিখতে হবে। তারপরে কি করছিলাম? ও এর মান কত? পি না? √p² প্লাস 2p। এডির মান জানতাম না, প্লাস AD² প্লাস cd²। এর জন্য আমরা কি করছিলাম? এই ত্রিভুজের মধ্যে যাব, তাই না? তাহলে আবার ওইটা জানার জন্য এটাকে 1 নম্বর সমীকরণ দিতে হবে যে ত্রিভুজ ACD থেকে পাই। তাহলে আমাদের দরকার কি? এডি, তাই না? এডি দেখো তো কি পজিশনে আছে? এডি ভূমি। ভূমি বাই অতিভুজ। দেখো এখানে কিন্তু কিউ আছে, আমি যদি এটা নেই তাহলে এখানে ভিতরে ঢুকতে পারবো। হ্যাঁ, তাহলে ওডি বাই AC ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ কজ কি? আলফা। এডি সমান AC কজ আলফা। আর এসি মানে কি? কিউ কজ আলফা। একইভাবে সিডি ভাগ এসি ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ সাইন আলফা। সুতরাং সিডি সমান এসি সাইন আলফা। ওকে, আচ্ছা, ইকুয়াল টু কি? কিউ সাইন আলফা। তারপরে আমরা কি করব? সুতরাং 1 নং থেকে পাই আর সমান √2p। এডি সমান কি? কিউ
এই যে এডি সমান আসছে এটা কিউ কজ আলফা প্লাস এডি স্কোয়ার মানে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস সিডি স্কোয়ার সমান কি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, এবার আমরা এগুলো বসাই দেবো। তাহলে পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কমন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা সমান কত 1। তাহলে পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1। তাহলে কী দাঁড়াচ্ছে, সব মিলে সাজায় লিখলে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ওকে, এই হচ্ছে সেই মান, তাই তো। আর আজকে আমরা দেখব কি দিকটা। তাহলে দিক বলছি কি এই থিটা, তাই না? এই থিটা যখন বেশি হবে তখন কি এটা এই দিক চলে আসবে, এই বরাবর যাবে, যত বাড়বে তত এই বরাবর যাবে। এবার সবসময় কার সাথে হবে, প্রথম ভেক্টরের সাথে থিটাটা হবে এবং দিকটা নির্দেশিত হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে যে কাজটা করব যে ট্যান থিটার সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি, তুমি দেখো এইটাতে যদি আমরা পুরোটাই ত্রিভুজ থেকে নেই, লম্ব কি সিডি বাই ওডি, হ্যাঁ ইকুয়াল টু কি সিডি মানে কি পাইছি আমরা, সিডি দেখো সিডি কিউ সাইন আলফা, আবার ওডি সমান কি ও এ প্লাস এডি ইকুয়াল টু কিউ সাইন আলফা, ও এর সমান কি পি প্লাস এডি সমান কি পাইছি আমরা, দেখো এডি হচ্ছে কিউ কজ আলফা, পাইছো? আচ্ছা, কিউ কজ আলফা ইকুয়াল টু কিউ সাইন আলফা, এখানে পি প্লাস কিউ কজ আলফা। এখন আমার দরকার কি এই থিটা, সুতরাং থিটার সমান আমরা লিখতে পারি না, ট্যান ওই পাশে গেলে কি হবে 1/tan না, হ্যাঁ 1/tan কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এখন এইটাকেই আমরা জানি 1/a কে যদি লিখতে পারি কিনা a ইনভার্স 1, তাহলে এখানে লিখবো কি ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমি যদি দুটি ভেক্টরের দেখো মান এবং এদের মধ্যবর্তী কোণের মান জানি, এখান থেকে কি আমি দিক নির্দেশ করতে পারবো না? তোমরা বুঝতে পারছো আশা করি, হ্যাঁ। দেখতে অনেক বড় হলো, আমরা কিন্তু জাস্ট উপরের লাইন থেকে নিচের লাইন, উপরের লাইন থেকে নিচের লাইন, তোমার পুরা তাকানো যাবে না। হ্যাঁ, ধরো একটা তুমি দ্বীপে যাবে বা পড়ে গেছো, তুমি যদি পুরো সমুদ্রের দিক তাকায় সাঁতার কাটো তোমার ভয় লাগবে। তুমি তোমার সামনের দিক শুধু তাকাতে আগাইতে থাকো, দেখবে অত ভয়টা কাজ করবে না। দেখো না, আমরা উপরে যখন অনেক বিল্ডিংয়ের উপরে উঠতে কোনো সমস্যা নেই, কিন্তু একবার নিজের তাকায় আর উঠতে ইচ্ছে করে না, হ্যাঁ একটা ভয় লাগে না? বা টার্গেট বা লক্ষ্য যদি থাকে তখন তোমাকে কি করতে হবে, শুধুমাত্র ওই দিকেই তাকাতে হবে। পিছনে তাকালে ভয়ে তোমার কি হবে, লক্ষ্য থেকে তুমি সরে আসবে। সিংহ দৌড়ে হচ্ছে ঘন্টায় কত 90 কিলোমিটার বা 90 মাইল, আর হরিণ দৌড়ে হচ্ছে ঘন্টায় 110 মাইল। কোনো সিংহের পক্ষ কি হরিণকে ধরা সম্ভব? কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি কি ধরতেছে। তার কারণ হচ্ছে এটাই, সিংহ কি করে টার্গেট যে আমাকে হরিণ ধরতে হবে, আর হরিণ দৌড়ায় আর পিছনে তাকায় আমার পিছনে সিংহ আসতেছে, পিছনে তাহলে কি তাকানো যাবে? ও তখন ধরো ওর সেই গতিটা উঠাতে পারে না। ও যদি পিছনে না তাকায় শুধু দৌড়েতেই থাকতো, সিংহ কিন্তু প্রতি ঘন্টায় কত 20 মাইল করে পিছাইত। সিংহ কিন্তু জানে যে হরিণ আমার চেয়ে অনেক জোরে দৌড়ায়। আমার টার্গেট দেখবে, ও বাঘ সিংহ কিন্তু অনেক পালের মধ্যে একটাকে টার্গেট করে, ওর কাজ দিয়েও যদি কেউ যায়। তোমরা যখন করবে, যখন তোমার টার্গেট থাকবে হচ্ছে তোমার আশপাশে কি আছে ওদিক তাকানো নাই, আমার টার্গেট এই সামনেরটা, এটার থেকে এটাতে আসবো, এটার থেকে এটা, অঙ্ক কত বড় হইলো এটা দেখার টাইম নেই। আরেকটা গল্প করতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে অঙ্কের দুর্বলতাগুলো কেমন করে হয়, মানুষের দুর্বলতা কিভাবে আসে। দেখো ছোটোবেলায় বিভিন্ন সার্কাসে হাতি দেখো না, হাতি ছোটোবেলায় তোমার ওকে বন থেকে নিয়ে আসে,
নেশাপ্রাপ্ত শিকল দিয়ে আটকায়। হাত তো শক্তিশালী, ওই শিশু হাতিও কি করে, টান দেয় টান দেয়, বারবার টান দেয় ছেঁড়ার জন্যে, কিন্তু দেখা যাচ্ছে শিকল ওর পায়ে মানে টান লেগে লেগে নরম পা মনে করো যে জায়গায় জায়গায় কাটে যায়, রক্তাক্ত হয়, ব্যথা হয়ে যায়। ওই দিন টানা বাদ দেয়, পরের দিন টানতে যায়, দেখে টানতে গেলে ব্যথা লাগে, পরের দিন আবার টানতে যায়, না পারে না। তখন তার মস্তিষ্কে কী ঢোকে, যে এই শিকল আমার দ্বারা সম্ভব না। ও বড় হইতে থাকে, বড় হইতে হইতে যখন 15 বছরের পূর্ণ বয়স্ক হয়ে যায়, তখন যদি ওই শিকল টান দেয়, ওই শিকল তো ছিঁড়বে, ওই প্যান্ডেল সহ কি উঠে চলে আসার কথা না, কিন্তু ওর মস্তিষ্কে কি আছে, যে এইটা আমি পারি না। তো তোমাদের ছোটবেলায়ও এরকম যে বিভিন্ন জায়গায় তোমাদের ভয় থাকতো যে অঙ্ক বোধ হয় তো কঠিন, অনেক কঠিন বিষয়, তোমরাও কিন্তু সেই হাতির মতো কি হয়েছো, বড় হয়েছো না, 15 বছর বয়স হয় নাই, তাহলে তোমাদের এখন কি করতে হবে, টান দিতে হবে, দেখো প্যান্ডেল সহ উঠে আসবে, ঠিক আছে। ওকে, এইবার দেখো প্রশ্ন নাই, বানান লাগবে প্রশ্ন। তাহলে আমরা কাজ করি, একটা নদী নিই, হ্যাঁ, আমাদের বড়াল ব্রিজ, বড়াল নদী তীরে অবস্থিত, তাই না, শরৎনগর বাজার এবং ভাঙ্গুরা বাজার। তো এইখানে তো মাঝে মাঝে স্রোত হয়, তাই না। একটা সময় আমাদের এই ব্রিজ, তোমার কলেজ যে মোড়টা দেখো না, ওটা ছিল না, ওখানে খেয়া ছিল, হারান মাঝির খেয়া। তো আমরা সেটাই দেখবো যে খেয়াটা দেখা যায় কি সামনাসামনি কি থাকে, দেখবে সিঁড়ি করলেও সামনাসামনি করে, আবার ওই যে বাঁশ দিয়ে যে বানায় মাচা, ওটা কিন্তু সামনাসামনি করে সাধারণত। তো এই স্রোতের বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 4 মিটার করে যেত। আর এখান থেকে যে নৌকাটা, ধরো হারান মাঝির যে নৌকাটা, ঠিক আছে, সে মনে করে এখান থেকে রওনা দিল, হ্যাঁ, এইভাবে রওনা দিল, কোন দিক বরাবর যাবে, এই বরাবর যাবে, তাই না। আচ্ছা, একটু বাঁকা যাবে নৌকা, আমাদের মেইন কথা না, কথা হচ্ছে যাবো কোন দিকে। তাহলে এই নৌকার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন যদি ঠিক এখান থেকে আমাকে যেতে হবে কোথায়, এই বরাবর, তাই না। তো এই বরাবর যেতে হলে এই হারান মাঝিকে কত কোণে যেতে হবে। দেখো, হারান মাঝি বড়াল নদীর ভাঙ্গুরা বাজার থেকে ঠিক বিপরীত পাশে শরৎনগর বাজারে যেতে চাইলে কত কোণে রওনা দেবেন। আচ্ছা, যেখানে স্রোতের বেগ 4 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 5 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা এখন সেটাই দেখবো যে কত কোণে রওনা দিতে হবে। তাহলে দেখো, এখানে কিন্তু তোমার প্রথম মাথায় যে প্রশ্ন আসবে, স্যার পি কোনটাকে ধরবো আর কিউ কোনটাকে ধরবো, প্রথম প্রশ্ন মাথায়। তো তোমরা মনে রাখবে, যেটা প্রথম থেকেই থাকে, সব সময় থাকে, হ্যাঁ, যেমন নদীর স্রোত, ও কিন্তু সবসময়ই থাকবে, আগে থেকেই আসে। নৌকা তো পরে রওনা দিচ্ছে, রাত্রের থেকে সকালে উঠে আসে তো মাঝি নৌকা রওনা দেবে, তাহলে পিটা হবে কি, নদীর স্রোত, ঠিক আছে, যেটা আগে থেকেই থাকবে। পি ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড, কিউ সমান দেওয়া আছে কত, 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো তো, আমি বলতে পারি না যে স্রোতটাই নদী বরাবর যাচ্ছে আর নৌকাটা মনে করো যে এই বরাবর যাচ্ছে, একটু তো তির্যকভাবে যেতেই হবে। তাহলে আমি, এবং ধরো ঠিক বিপরীত বিন্দুতে যেতে হবে, তার মানে কি এটা কি সেই কর্ণ না, মনে পড়ে। আচ্ছা, এই কর্ণ এবং প্রথম ভেক্টরের মধ্যবর্তী কোণকে একটু আগে আমরা কি বলছি, দিক, থিটা, ঠিক বিপরীত দিকে যেতে হবে না, ঠিক বিপরীত পাশে দিকে দিই, তাহলে আরো ভালো হবে, হ্যাঁ, ঠিক বিপরীত দিকে, সোজা সোজা বিপরীত দিকে, আরো সুন্দর হলো। তাহলে পি ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড কি। আচ্ছা, এখন দেখো তো থিটাটা কি তোমার, কারণ সোজা ওই দিকে যা পড়বে, মানে স্রোতের ঠিক বিপরীত পাশে থিটা, তাহলে আমাকে থিঙ্কিং করে নিতে হবে থিটা দেওয়া আছে, কিন্তু কথায় দেওয়া আছে, কথায় গোপনে ইনফরমেশন দিছে। আর কত কোণে যেতে হবে, তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কি জানি, আলফা ইকুয়াল টু হোয়াট। ওকে, আমাদের টার্গেট কি এখন আলফা বের করা, তা আমরা জানি tan থিটা সমান কিউ সাইন আলফা
পি প্লাস কিউ কজ আলফা। আমরা কিন্তু এখন সব ডাটা আমরা নিয়ে নিছি। এখন এখানে কি নেব আমরা? থিটার মান কিন্তু জানি না। আচ্ছা, এখানে করা যায় না সাইন থিটা বাই কস থিটা? করা যায়। কিউ 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 কোনটা? 5 সাইন আলফা, আলফা তো জানি না, বের করতে হবে। পি 4 প্লাস 5 কজ আলফা। ওকে, ভেরি গুড। এখন থিটার মান কত আমরা বলছি? সাইন, নিচে কত? কজ, ভাগ করে নিলাম। এটা 5 সাইন আলফা 4 প্লাস 5 কজ আলফা। এখন যদি আমরা কসে গুণন করি, আমরা কজ 90 সমান কত জানি? আমরা কজ 91 0 সাইন 91 1/0 দিয়ে দেই, ইকুয়াল টু 5 সাইন দূর কি হচ্ছে এগুলা? সাইন আলফা। একটু আবার মনে হয় অ্যান্টিবায়োটিকের ধরে গেছে। 4 প্লাস 5 কজ আলফা। বোর্ডটা নিচুই হয়ে গেছে। পক্ষান্ত যদি করি, এখান থেকে এদিক গুণন, এখান থেকে, তো সেই ক্ষেত্রে রইল কত? 4 প্লাস 5 কজ আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, 5 কজ আলফা ইকুয়াল টু -4, কজ আলফা ইকুয়াল টু -4/5, আলফা ইকুয়াল টু কি? কজ ওই পাশে গেলে কজ ইনভার্স 4/5, 113 এত ডিগ্রি কোণে। তার মানে আমরা কিন্তু বের করে ফেলছি যে আসলে ওকে কত কোণে যেতে হবে। তাহলে এই কোণটা কি হচ্ছে? সেই দুইটার মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত বের করলাম? 143.13 ডিগ্রি কোণে যদি এই হারান মাঝি রওনা দেয়, তাহলে দুইজনের বেগ, নৌকা যাবে এই বরাবর, স্রোত এই দিকে ঠেলবে, দুইজনের মানে কার্যক্রমে বা ক্রিয়া প্রতিক্রিয়ায়, ঠিক আছে, সামান্তরিকের কর্ণ বরাবর ঠিক বিপরীত বিন্দুতে যাবে এবং তাকে কত কোণে আগেতে হবে? তাহলে 143.13। আচ্ছা, আমার কথা হচ্ছে, এই যে আমি অঙ্কটা করলাম, এখানে একটা সাতারক দিল, বেগ বাড়াইলো বা কমাইলো, থিটার মান কমাইলো বা বাড়াইলো, আলফার মান কমাইলো বা বাড়াইলো, এরকম যদি 1000টা কোশ্চেন তোমার সামনে দেখতে করতে পারবে না? তাই কি করবে তোমরা? মানে ফিল ফিজিক্স অনুভূতি দিয়ে ক্লাসগুলো করবে, দেখবে কি যে আসলে এগুলো অনেক সহজ ছিল। 15 বছরের হাতে কিন্তু তোমরা মনে থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে।